খাটের পাশে চুপচাপ বসে আছে টুসু। মাঝে মাঝে কুই কুই করে ডাকার চেষ্টা করছে। তার আসলে বাইরে যাওয়ার ইচ্ছে। প্রায় বিকেলেই আমরা হাঁটতে বের হই। এলাকার আশপাশ ঘুরে লিলিদের বাড়ি হয়ে আসি। লিলিদের বাড়ির পাশে একটা ছোট্ট মেয়ে কুকুর আছে, সেটার সাথে ভারী ভাব টুসুর। সেজন্য বাইরে বের হতে এত আগ্রহ। চাইলে একা যেতে পারে, কিন্তু আমাকে রেখে কিছুতেই যাবে না। আমি কখন থেকে তাড়ানোর চেষ্টা করছি, সে যাচ্ছে না। আমার বের হওয়ার একেবারেই ইচ্ছে নেই। ইচ্ছে না থাকার দুটো কারণ। প্রথমটা, মাথা ব্যথা করছে। দ্বিতীয়টা হল, দুপুরের দিকে শোভানের সাথে তৃণা বের হয়েছে। এখন বের হলে তাদের সাথে দেখা হয়ে যেতে পারে, যেটা চাচ্ছি না। তৃণা হল রোকন ভাইয়ের ছোট বোন। প্রাইভেট ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে। হোস্টেলে থাকে। চলাফেরা, কথাবার্তার ধরনই আলাদা। আমার সাথে একদিন কথা হয়েছিল। কথায় কথায় বলে বসল, তুমি এই বাড়িতে প্রায় আসো? বললাম, প্রয়োজনে আসি। তৃণা একটু হেসে আর কথা বলল না। সে ঠিক অহংকারী নয়, তবে যে ভালো জায়গায় পড়াশোনা করে, দেখতে সুন্দরী, তার নিশ্চয়ই আমার মতো সরকারি কলেজে পড়া নিতান্তই সাধারণ একটা মেয়ের সাথে খুব একটা কথা থাকার কথা নয়। শোভানের সাথে অবশ্য তার অনেক কথা। ইঞ্জিনিয়ার মানুষের সাথে কথা থাকতেই পারে। সোহানও মেয়েটাকে পছন্দ করে। একদিন তাকে একা পেয়ে জিজ্ঞেস করেছিলাম, তৃণা মেয়েটা কেমন? সে বলল, মেয়েটা মানে? আপু বলো। বড় তোমার চেয়ে। আচ্ছা, তৃণা আপুকে আপনার ভালো লাগে? বেশ মেয়ে। সেন্স অব হিউমার খুব ভালো। কথা বলতে মজা লাগে। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম। সোহান বলেছিল, তোমার কি সমস্যা? কিছু বলেছে তোমাকে? না তো। আচ্ছা। তৃণা এসেছে 1 সপ্তাহ হয়েছে। আরও নাকি কিছুদিন থাকবে। তৃণা আর তার মা ছাড়া তান্নি আপুর শ্বশুরবাড়ির বাকি মানুষেরা চলে গেছে। তান্নি আপুদের আসার কথা আগামীকাল। টুসুর যন্ত্রণায় উঠে বাইরে গেলাম। আজকাল বৃষ্টি না হলেও আবহাওয়া সুন্দর। আকাশে প্রচুর মেঘ। কখনো কখনো কালো হয়ে ভয় দেখায়, তবে বৃষ্টি পড়ে না, রাস্তাঘাট শুকনো। বাতাসে ভেজা গন্ধ। ভালো লাগে হাঁটতে। লিলিদের ওখানে গিয়ে দেখি লিলিরা কোথায় যেন বেড়াতে গেছে। আমরা অন্যদিকে হাঁটা ধরলাম, এলোপাথারি চলতে চলতে কখন যেন সিনেমা হলের সামনে চলে এসেছি। দেখলাম সোহান আর তৃণা বের হচ্ছে। তৃণার হাতে আইসক্রিম। খুব হাসছে দুজন। বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা রিকশায় উঠে বসল। আমার হঠাৎ চোখে পানি চলে এলো। সেই পানি ভর্তি চোখ নিয়েই খেয়াল করলাম কাকের বাসাটার সাথে তৃণাকে দারুণ মানায়। তৃণা ওর মতো এত ফর্সা না হলেও গায়ের রং সোনালি বর্ণ। কালো কুচকুচে চুলগুলো ধাপে ধাপে সুন্দর করে কাটা। মাঝে মাঝে চুল কপালের ওপর এসে পড়লে ভারী সুন্দর দেখায়। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলাম, সোহান যেন সুখী হয়। কেমন করে, কার সাথে তা আর ভাবতে ইচ্ছে হল না। এই বালিশ দুটো কেমন হয়েছে বলতো? তোর বাবা আনলো একটু আগেই। তান্নি আপু জিজ্ঞেস করল রিশানকে। রিশান একটু বিরক্ত হয়ে বলল, জানি না। বিরক্ত করো না। বোনদের দেখতে দাও। তারা বাড়িতে এসেছে সকালে। এখন বিকেল। সবাই জড়ো হয়েছে একসাথে রিশানের ঘরে। সবাই বলতে তান্নি আপু, বাচ্চারা, শোভানের মা, তৃণার মা, তৃণা আর আমি। ঘরটা নিচতলায়। বড় ঘর। রিশান একা থাকতে পারে না বলে মামার সাথে ওপরে থাকে।
এখন পা ভাঙা বলে তাকে নিচেই রাখা হয়েছে। ওর পায়ের হাঁটুর ওপর পর্যন্ত এখনো ব্যান্ডেজ। ব্যথা হয়তো আগের মতো না, তবে দুষ্টুমি ঠিক বেড়েছে। হাসপাতালে এতদিন বোনদের দেখতে পারেনি, আজ প্রথম দেখে চোখ সরছে না। সে অনেকক্ষণ ধরে গভীর মনোযোগ দিয়ে গবেষণা করে যাচ্ছে বোনদের কোনো অঙ্গটা দেখতে তার মতো হয়েছে। সমস্যা হলো পাচ্ছে না, তাই যে কোনো কথায় রেগে যাচ্ছে। বাচ্চাদের আগামীকাল আকিকা করা হবে। বেশ উত্তেজনা বাড়িময়। শোভানের মা প্রথম দিন থেকে বলে যাচ্ছেন আকিকাটা করে ফেললে তার চিন্তা দূর হয়। শোভানের মা বললেন, আজকে কাজকর্ম গুছিয়ে রাখা লাগবো রে তান্নি। তান্নি আপু বলল, খালি কাজ কাজ করবা না মা, কাউকে দাওয়াত দিব না। গোশত সবার বাড়ি গিয়ে দিয়ে আসা হবে। দুইটা ছোট বাচ্চা নিয়ে ঝামেলা করা যাবে না। কে করবে এত কাজ? তাই বলে কাউরে বলবি না? না, বাড়ির লোকজন সবাই খাবে, সেই হিসবে রান্না করলেই হবে, আর কিছু না। আন্টি বোধহয় একটু মন খারাপ করলেন। তান্নি আপু বলল, বাচ্চাদের নাম ঠিক করো। নাম রেখেছ নাকি? কালকে কিন্তু লাগবে। আন্টি খুশি হয়ে বললেন, হু। কি নাম? রৌশন আরা, ইফফাত আরা। রৌশন না হয় বুঝালম রোকনের নামের অক্ষর দিয়ে। ইফফাতের ইটা কোথা থেকে এলো? দুই নাম একসাথে রাখলাম, অত ভাবি নাই। মিলাইয়া কি করবি? নামই তো। আচ্ছা, বলে তর্ক করল না তান্নি আপু। মনে হলে নাম দুটো তার অত পছন্দ হলেও একেবারে অপছন্দ হয়নি। তান্নি আপুর শাশুড়ি কিছু বললেন না। তিনি খানিকটা গা ছাড়া ধরনের মানুষ। এমন উদাস ভাবভঙ্গি যে দেখলে মনে হয় পৃথিবীর কোনো কিছু তার গায়ে লাগছে না। শুনেছি তিনি একসময় খুব জাদ্রেল ছিলেন। তান্নি আপুর বিয়ের পরপর নাকি শাশুড়ির ভয়ে সারাক্ষণ তটস্থ হয়ে থাকত। তারপর তার শ্বশুর মারা যাওয়ার পর কেমন হয়ে গেলেন, স্বাভাবিক হতে পারেননি আর। শোভানের মা বললেন, এই নামেই ডাকবি নাকি ডাকার আলাদ নাম রাখবি? নাম তো রাখা হয়েছে মা। সোহান রেখেছে, তাপ্তি আর শুক্তি। আমি চমকে উঠলাম। সোহান বলেছিল এগুলো রাখবে না। তাহলে রাখল কেন? আন্টি বললেন, এইগুলা কেমন নাম? তান্নি আপু একটু রেগে বলল, সুন্দর নাম। তুমি কিছু বইল না। তোমার নাম নিয়ে কিছু বলছি? আন্টি আমাকে বললেন, যাও তো সোহানরে ডেকে নিয়ে আসো। সবাই গল্প করতেছি, ও ঘরে কি করে? আমি উঠে গেলাম। ওপরতলাটা ইদানিং কেমন পর লাগে। সোহানকেও সেই যে খাইয়ে দিল, তারপর ঠিক করে কথাও হলো না একদিন। গিয়ে দেখি সে ল্যাপটপে কাজ করছে। বললাম, নিচে ডাকছে। আসছি। কখন আসছেন? এখনই ডাকে। হুম। আপনি সেদিন বললেন আমাদের ঠিক করা নাম রাখবেন না, তাহলে রাখলেন কেন? তুমি যে ফিচকাদুনে, না রাখলে দেখা যেত কেঁদে ভাসাতে। আমি কোনো দিন আপনার সামনে কেঁদেছি? এসব বলেন কেন? সোহান ঘুরে তাকিয়ে বলল, কেঁদেছ তো। কালকে দেখলাম সিনেমা হলের সামনে দাঁড়িয়ে কাঁদছ। ও আমাকে কখন দেখল? ভীষণ লজ্জায় আমি ঘর থেকেই বের হয়ে গেলাম। সোহান পিছু ডেকে থামাল। বলল, বসো, কথা আছে। আমি মাথা নিচু করে বসলাম। ইচ্ছে করছে পালিয়ে যেতে, কিন্তু পারছি না। সোহান আমার মাথায় একটা হাত রেখে বলল, আমি জানি বন্ধুদের অন্য কারো সাথে দেখলে খারাপ লাগে। তাই বলে কাঁদবে নাকি? পাগল মেয়ে। ও আমাদের গেস্ট। কিছু বললে না করতে পারি বলো?
আপনার তো ওকে পছন্দ। না বলার প্রয়োজন কি, খুশি হয়ে নিয়ে গেছেন। সোহান একটু হেসে বলল, ওকে ভালো বলেছি। পছন্দ করি তা তো বলিনি। অন্যভাবে নিচ্ছ কেন? আচ্ছা, এখন আসুন। তুমি রেগে আছো কেন বুঝলাম না। আমি রেগে নেই বলে চলে এলেও আমার প্রচণ্ড রাগ হচ্ছে। সোহানকে চিনতে ভুল হচ্ছে কোথাও। সে আমাকে এক এক সময় নিজের প্রেমিকা বলে। আজ বলল বন্ধু। তৃণার সাথে তাকে যতবার দেখেছি খুব হাসি খুশি দেখেছি। আজকে বলছে পছন্দ করে না। আমার সাথেও প্রথম দিন থেকে অদ্ভুত ব্যবহার করছে। ঠিক করে কিছু বলে না, আর ভাবটা এমন যেন আমি তার বহু বছরের প্রিয় মানুষ। হয়তো সে তৃণাকেও বলে, আমি শিফাকে পছন্দ করি না। ভাবতে ভাবতে রাগে মাথা দপদপ করতে শুরু করল আমার। তাপ্তিশুক্তি রাকিকার ঠিক 3 দিন পর একটা নতুন কথা উঠল তাদের বাড়িতে। তৃণার বিয়ের কথা। তৃণার মা প্রথম কথাটা তুললেন। তার ধারণা তিনি আর বেশিদিন বাঁচবেন না। এক মেয়ের বিয়ে বাকি। তার বিয়ে দিল শান্তিতে মরতে পারবেন। তার 2 ছেলে গ্রামে থাকে। শুধু রোকন ভাই থাকেন ঢাকায়। তাই রোকন ভাইয়ের ওপর দায়িত্ব ছেলে খোঁজার। বাড়িতে ঘটক এলো। ছেলে দেখা হলো 2-3টা। তৃণাকে দেখে মনে হলো সে বিয়ের কথা ওঠাতে বেশ খুশি। একদিন তৃণাকে দেখতে এক ছেলে পরিবারসহ এলো। আমারও ডাক পড়ল সেখানে। আমি নকশি পিঠা ভালো বানাই, সেটাই একটু করে দিতে গেলাম। ছেলেপক্ষের তৃণাকে পছন্দও হল। কিন্তু তৃণা বেঁকে বসল। তারা চলে যাওয়ার পরপর তৃণা বলে বসল তার এসব ছেলে পছন্দ না। সে এদের বিয়ে করতে চায় না। তার পছন্দের মানুষ আছে। পছন্দের মানুষটা হলো সোহান ভাই। সে সোহান ভাইকে বিয়ে করতে চায়। কথাটা শোনার পর আমার চাইতেও বেশি যার ধাক্কা লাগল তিনি হলেন শোভানের মা। আমি আগেই বুঝিলেছিলাম, কিন্তু তিনি হয়তো ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। কথাটা শোনার একটু পরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। আমি কাছেই ছিলাম। তাকে ঘরে নিয়ে শুইয়ে দিলাম। খানিকক্ষণ পর তিনি বললেন, তান্নি আর সোহানকে ডেকে নিয়ে আসো তো মা। তাদের ডাকার পর আন্টি দরজা বন্ধ করার আদেশ দিলেন। কড়া গলায় তান্নি আপাকে বললেন, তোর ননদের মতো বেহায়া মেয়ে মানুষ আমি জীবনে দেখি নাই। তার সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না। সোহানকে বললেন, তৃণার সাথে এরপর থেকে আর যেন কথা বলতে না দেখি। দেখলাম 2 ছেলেমেয়ের কেউই মায়ের ওপর কথা বলল না। তান্নি আপুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শ্বশুরবাড়ির লোককে এখন তার সামলাতে হবে। তবে বুঝলাম আপুরও তৃণাকে অত পছন্দ না। ঝামেলা বাঁধার ছিল, তাই বাঁধল। শোভানের মা রাজি নয় জেনে তৃণা না খেয়ে বসে রইল। না খেয়ে রইলেন শোভানের মাও। কি যে আজব পরিস্থিতি। তান্নি আপু মাঝখানে পড়ে চ্যাপ্টা হওয়ার দশা। এমনিতেই শরীর ভালো না তার। রোকন ভাইয়া এর মধ্যে কেমন করে যেন এক পাত্র জোগাড় করে ফেললেন তৃণার জন্য। পাত্রটি একদিন বাড়িতে এলো। ভীষণ স্মার্ট দেখতে, হা করে তাকিয়ে থাকার মতো। লম্বায় 6 ফিটের বেশি, গায়ের রং টকটকে, চোখের মণি সামান্য বাদামি বর্ণের। কথা বলে মেপে মেপে। তাকে দেখে তৃণার মন গলল। 2 দিন ভেবে বলল, সে বিয়েতে রাজি। ঠিক হলো এখন আকদ পরিয়ে রাখা হবে। তৃণার পড়াশোনা শেষ হলে পরে অনুষ্ঠান হবে বড় করে। ছেলেপক্ষেরও তাড়াহুড়ো নেই। আকদের দিন তারিখ ঠিক করা হল। যেদিন আকদ হবে, সেদিন শুক্রবার। সকালে একটু দেরি করে উঠেছি। আজ ঝকঝকে আকাশ। গতরাতে সামান্য বৃষ্টি হয়েছিল।
রোদের আলোয় চকচকে পাতাগুলো কি সুন্দর লাগছে। জানালার বাইরে খচমচ শব্দ শুনে তাকিয়ে দেখি একটা কাঠবিড়ালি এসেছে। বাড়ির পেছনে পেয়ারা গাছ আছে, সেখান থেকে কাঁচা পেয়ারা নিয়ে কুটকুট করে কামড়ে খাচ্ছে। জানালা খুলতেই বড় বড় চোখ মেলে তাকালো। বোধহয় বুঝল ভয়ের কিছু নেই, তাই লম্বা রোমশ লেজটা দুলিয়ে গাছের ডালে লাফিয়ে উঠে বসে আরাম করে পেয়ারাটা খেতে শুরু করল। তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে আছি। মায়ের ডাকে পেছনে ফিরলাম। মা বলল, একটা কথা আছে তোর সাথে। কি কথা? তান্নির মা এসেছিল সকালবেলা এখানে। হ্যাঁ। কেন? মা যা বলল তাতে আমার মাথায় 3টা বাজ পড়ল। এ কি কথা? ব্যাপারটা হজম করতে চেয়েও হলো না, বারবার গলায় আটকে যেতে থাকল। সোহনের মায়ের ধারণা ত্রিনা বিয়েতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু সে বিয়ে করবে না। তার মন পড়ে আছে শোভানের কাছে। সে বিয়ের সময়ই ঝামেলা বাঁধাবে, উল্টোপাল্টা কথা বলে বিয়ে ভেঙে দেবে। তারপর এমন কিছু করবে যাতে সেই আসরে সোহান তাকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু তিনি এটা হতে দেবেন না। সোহানকে ওই মেয়ের হাতে তুলে দেয়া মানে ছেলের ভবিষ্যৎ, সাথে সাথে তার কপাল দুটোই পড়বে। তিনি সকাল সকাল আমার সাথে শোভানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আমাকে নাকি তার ভারী পছন্দ। আমি খুশি হতে পারলাম না। নিজের দোটানায় নিজেরই অবাক লাগল। সোহানকে আমি কত পছন্দ করি আমি নিজেও জানি না। তবে গত কয়েকদিনের ঘটনাগুলো আমার মনে দাগ কেটে গেছে। শোভানের মাকেও সুবিধাবাদী মনে হচ্ছে। আমার সাথে বিয়ে করাতে চাইছে আমাকে পছন্দ করে নয়, বরং সংসারে তার প্রতিপত্তি বজায় রাখতে। আচ্ছা, সোহান কি চায়? সোহানকে কি তার মা বলেছে কথাটা? আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, কি চাও তুমি? মা উদাস চোখে তাকিয়ে থেকে বললেন, আমি তোকে ঠিকমতো মানুষ করতে চাই। সেদিন তো বললাম এখনই বিয়ে দেব না, কিন্তু হাতের ওপর এত ভালো সম্বন্ধ এসেছে, ছেলেটা ভালো, তোকে পছন্দ করে। তোর সম্পর্কে সব কথা জেনে তোকে নিতে চাচ্ছে। এত ভালো সম্বন্ধ আর কোথায় পাবো বল? তবে তুই রাজি না হলে বলে দে, আমি জোর করব না। আমি হ্যাঁ না কিছু বললাম না। কিছু বলার অবস্থাতেই আমি নেই। শোভানের সাথে দেখা করার অনেক চেষ্টা করলাম, কিন্তু দেখা হলো না। দুপুরে শোভানের মা আবার এলেন। আমার হাত ধরে এমন করে বললেন যে আর কিছু বলার ক্ষমতা রইল না আমার। ত্রিনার আকদ হওয়ার কথা সন্ধ্যার পর। বিকেলে আমার আর শোভানের বিয়ে হয়ে গেল। এমন অদ্ভুতভাবে কারো বিয়ে হয় আমি কোনো দিন কল্পনাও করিনি। আমার নিজের কোনো শাড়ি নেই। মা দুপুরবেলা তার একটা লাল পাড় সবুজ শাড়ি আমাকে পরিয়ে দিল। আমার ব্লাউজ ছিল না। ব্লাউজ আনা হলো পাশের ঘরের এক বড় আপুর থেকে। তাও ঠিকমতো লাগল না, আটসাট হয়ে রইল। আমাদের বিয়েটা হলো তান্নি আপুদের বসার ঘরে। সবাই গোল হয়ে দাঁড়িয়ে। মাঝখানে কাজী বসে আছে। সোহানকে দেখলাম মুখ শক্ত করে বসে আছে, যেন তাকে কোরবানি দিতে নিয়ে যাওয়া হচ্ছে। ওর মুখ দেখেই আমার কলিজা শুকিয়ে এলো। সবার অবস্থা দেখে মনে হচ্ছে বিয়ে না, অন্য কিছু হচ্ছে। প্রায় সবাই শুকনো মুখে দাঁড়িয়ে। শুধু শোভানের মা আর তান্নি আপুকে হাসি খুশি দেখাচ্ছে। আমাকে যখন কবুল বলতে বলা হলো, আমার বুক কাঁপতে শুরু করল। বার কয়েক বলার চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলাম না।
সবার বলাবলিতে বেশ কিছুক্ষণ কসরতের পর অবশেষে কবুল বললাম, ততক্ষণে চোখ বেয়ে গড়িয়ে পড়েছে অঝোর ধারা। সোহান অবশ্য সময় নিল না, ভালোমতোই সব করল। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছিল সোহানকে যখন আমার সাথে বিয়ের কথা বলা হলো, তখন ওর প্রতিক্রিয়া কেমন হয়েছিল। সোবহানের মায়ের ধারণা যে ঠিক ছিল সেটা বুঝতে পারলাম একটু পরেই। ত্রিনা গাইগুই করছে, বিয়ে করতে চায় না, আমাদের বিয়ের কথা শুনেও নাকি অনেক কাহিনী করেছে। সব মিলিয়ে বাড়ির অবস্থা তাথৈবচ। রোকন ভাই আমাদের বিয়ে নিয়ে খুবই বিরক্ত। সে কিছু না বললেও বোঝা যাচ্ছে। ত্রিনার মা অবশ্য মেয়েকে শাসন করে যাচ্ছেন। ওদের আরও আত্মীয়রা এসেছে। সবার মধ্যে নিজেকে এত অবাঞ্ছিত মনে হতে লাগলো বলার মতো না। আমার সাথে কেউ কথাও বলল না, তান্নি আপুও আর্স্ট হয়ে আছে। আমাকে বলল ওপরে চলে যেতে। ওখানে কেউ নেই, মা আগেই চলে গেছে আমাদের ঘরে। আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমার সদ্য শাশুড়ি মা যেতে দেয়নি। পুরো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বসে রইলাম একা। নিচ থেকে হইহল্লার আওয়াজ পেলাম, একসময় শাশুড়ি মা এসে বললেন, নিচে এসো। নতুন বউ, একা এখানে থাকার দরকার নেই, রিশানের সাথে বসে থাকবে চলো। আমি নিচে গেলাম, ত্রিনা অবশেষে সোহানকে দেখাতেই বোধহয় বিয়েটা করে নিল। ওর এক বান্ধবী এসেছে পার্লারের কাজ জানে। খুব সাজিয়েছে তাকে। সুন্দর লাগছে। নতুন বরের সাথে মানিয়েছে দারুণ। আকদ শেষে দুজন ড্রয়িং রুম আলো করে ছবি তুলছে নানা ভঙ্গিমায়। এতক্ষণে বাড়ির সবাইকে খুশি খুশি লাগছে। মিষ্টি খাওয়া হচ্ছে। আমাকেও মিষ্টি দিয়ে গেল একজন। এই ঘরের একটা দেয়াল জুড়ে বেশ বড় একটা আয়না আছে। ঝকঝকে আয়নায় জোরালো আলো এসে পড়ছে। তাতে নিজেকে এক নজর দেখে মনটাই খারাপ হয়ে গেল। এত সাদাসিধা লাগছে যে কেউ বলে না দিলেও বিশ্বাসই করবে না এটা নতুন বউ। সোহান যখন খেয়াল করে দেখবে তখন ওর কি খুব বেশি মন খারাপ হয়ে যাবে? আফসোস হবে ত্রিনাকে ছেড়ে আমাকে বিয়ে করার জন্য? ভাবতে ভাবতে কেমন চোখে পানি চলে এলো। কি থেকে কি হয়ে গেল এটা? রাতের খাবারের সময় খাবার টেবিলে ডাক পড়ল। মেহমানরা সব চলে গেছে। তাদের সাথে তান্নি আপুর শ্বশুরবাড়ির লোকজনও খেয়ে নিয়েছে। বাকি রয়েছে তান্নি আপু, শাশুড়ি মা, সোহান আর আমি। খেতে বসে কিছুই খেতে পারলাম না, গলায় আটকে আসতে লাগলো খাবার। কোনো রকম নাড়াচাড়া করে রেখে দিলাম। খাওয়া শেষে শুধু পুডিংটা একটু মুখে দিতে পারলাম। শোভানের মুখটা থমথমে। ঠিক করে তাকাচ্ছে না কোনো দিকে। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। এত বড় পৃথিবীতে হঠাৎ করে আমার কাদার জায়গার অভাব পড়ে গেছে। চাইছিলাম মায়ের কাছে চলে যেতে। অনেক করে বলেও শাশুড়ি মাকে মানাতে পারলাম না। তার এক কথা, বিয়ে হয়েছে, বাসরও হবে আজকেই। এদিকে শোভানের সাথে থাকার কথা ভাবলে আমার গায়ে জ্বর চলে আসছে। পালিয়ে যেতে ইচ্ছে করছে কোথাও। বিয়ের আগে এই ব্যাপারটা মাথায় এলে আমি মানাই করে দিতাম। কি জ্বালা! রাত 12টার পর ওপরে নিয়ে গেল তান্নি আপু। যেতে যেতে বলল, আমি ভাবিনি জানো, আমার ভাইটার বিয়ে এমন করে হবে। কত আশা করেছিলাম ধুমধাম করে বিয়ে হবে। যা হোক, ভাইয়ের বউটা কিন্তু আমার ভারী পছন্দ। আমার মায়ের চোখ আছে বলতে হবে। আমি তো কোনো দিন তোমাকে নিয়ে এমনটা ভাবিনি। ভালোই হলো। আমার ননদটা একদম শাশুড়ির মতো হয়েছে। রক্তের শিরায় শিরায় প্যাঁচ।
ওটার সাথে ভাইয়ের বিয়ে হলে আমার ভাইটার কি যে হতো। তুমি ওকে সুখে রেখো গো মেয়ে, তোমার ওপর ভরসা আছে। ঘরের সামনে এসে মুখে আলো পড়তেই তান্নি আপু আমার মুখ দেখে বলল, এ কি, কাঁদছ কেন? মায়ের জন্য কষ্ট হচ্ছে? আমি মাথা ঝাঁকালাম। আপু আমাকে জড়িয়ে ধরে বলল, মা তো কাছেই আছে, সকালেই দেখতে পাবে, ভয় পেও না কিন্তু। আমার ভাই বাঘ ভাল্লুক না। আমি ঘরে ঢুকে অবাক। ঘরটা ফুল দিয়ে সাজিয়েছে তান্নি আপু। কখন করল এসব? ঠিক বাসরের মতো না, তবে সুন্দর করেই সাজিয়েছে। বেডসাইড টেবিলের ওপর একটা ফুলদানিতে তাজা লাল টকটকে গোলাপ। পড়ার টেবিলে দোলচাপা সাজানো। বিছানায় লাল বেডশিটের ওপর সাদা কামিনী ফুল ছড়ানো। সব ফুল বাগান থেকে আনা। কি যে সুন্দর লাগছে ঘরটা। এই ঘরে ছোট আয়না। চোখ পড়তেই আমার মন খারাপ শুরু। এটা বউ না হাতি। সোহান এলো প্রায় 1টার দিকে। হাতে একটা খাবার প্লেট। প্লেটে ভাত, মুরগির মাংস আর সবজি। ঢুকেই বলল, সারাদিন কি খেলে? আমি চুপ। সে আমার সামনে বসে ঠিক সেদিনকার মতো করে ভাত মাখিয়ে মুখের তুলে খাওয়াল। আমারও সেদিনকার মতোই ভীষণ কান্না পেল। চোখ দিয়ে পানি গড়িয়ে গাল বেয়ে নামতে লাগল। সোহান সেটাকে পাত্তা না দিয়ে পুরো ভাতটুকু সুন্দর করে খাইয়ে দিল। প্লেট রেখে ফ্রেশ হয়ে এলে তাকে ভালো করে দেখলাম। আজ আমি বউ সাজিনি সেটা খেয়াল করলেও ও যে বর সাজেনি তা প্রথমবার মনে পড়ল। আসলে সোহান আমার জন্য এতটা স্পেশাল যে তার বেশভূষা আমার কাছে কোনো বিষয়ই না। মানুষটাই যেন সব। আচ্ছা, ও কি এমন করেই ভাবে? আমাকে ভালো না বাসলে এভাবে খাইয়ে দিত? এখন সে পরে আছে গাঢ় নীল রঙের শর্টস, ছাই রঙের টি শার্ট। আজ শেভ না করাতে সাদা মুখে খোঁচা খোঁচা কালো দাড়ি উকিয়ে দিচ্ছে। চুলগুলো বরাবরের মতো কাকের বাসা। চোখ দুটো খানিকটা লাল। আমি যে কি বলবো বুঝতেই পারছি না। কি বলা যায়? এতদিনের সম্পর্কটা হুট করে এমন হয়ে যাবে কে জানত? শোভানের মনে কি চলছে তা জানতে প্রাণ অস্থির হয়ে, দমবন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা আমার। তার ওপর ভয়ের বিশাল পাথরটা বুকে চেপে বসছে আস্তে আস্তে। সোহান আমাকে অবাক করে দিয়ে বলল, তুমি একটা কাজ করো তো, বউরা যেভাবে বসে থাকে সেভাবে বসো। কেন? বসো না রে। আমি খাটের মাঝামাঝি বসে পড়লাম। সে বড় একটা কাগজ আর কয়েকটা পেন্সিল নিয়ে বসল মেঝেতে। বলল, বসে থাকো এভাবেই। তোমার ছবি আঁকব। আমি রেগেমেগে বললাম, সব সময় ফাজলামো করেন কেন? সে গম্ভীর গলায় বলল, আমি সিরিয়াস। আমি সিরিয়াস নই। বলে শুয়ে পড়লাম আমি। বিছানার একদম কোণা ঘেঁষে চুপটি করে পড়ে রইলাম। শুধু মনে হতে লাগল এই বুঝি সোহান এসে হাত ধরে টেনে তুলে ধমক লাগাবে একটা। নয়তো লাইট বন্ধ করে শুতে আসবে এক্ষুনি। তার কিছুই হল না। অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম একটা সময়ে। ঘুম ভাঙল শেষ রাতে। জেগে দেখি তখনও লাইট জ্বলছে। সোহান মেঝেতে। আমার সাড়া পেয়ে মুখ তুলে সব দাঁত বের করে বিখ্যাত হাসিটা দিয়ে বলল, আঁকা শেষ। আমি ভারী অবাক হয়ে তার আঁকা ছবি দেখতে গেলাম। দেখে একটা ছোটখাটো ধাক্কা খেলাম। আমাকেই সে এঁকেছে বটে, তবে ঠিক বধূর মতো করে। পেন্সিলের আছড়ে যতটা সুন্দর ফোটানো যায় ততটাই সুন্দর করে। জমকালো শাড়ি, গয়না, গলায় ফুলের মালা, চোখ ভর্তি কাজল। কি সুন্দর লাগছে আমায়। আমার চোখে পানি চলে এলো। সোহান বলল, ফিচকাদুনে। কান্না বন্ধ করো।
আমি এবার শব্দ করে কেঁদে ফেললাম। সে আমার খুব কাছে এসে মাথায় হাত রাখল। তারপর দুহাতে মুখটা তুলে বলল, এটা কোনো বিয়ে হলো বলো? আমাদের আবার বিয়ে হবে। অনেক ধুমধাম করে বউ তুলব, তাও নিজের বাড়িতে। তখন তোমাকে এভাবে সাজাব। আর তখন কেউ তোমার দিকে আঙুল তুলতে পারবে না। তোমার স্ট্যাটাস নিয়ে কথা বলবে না। সেভাবে তোমাকে গড়ে নিয়ে তারপর বউ করব। মনে থাকবে তো? আমি চোখভর্তি বিস্ময় নিয়ে চেয়ে রইলাম তার দিকে। সে আমার পাশে বসে ভবিষ্যতের কথা বলতে থাকল, যার সারমর্ম এই, আমি এখন মায়ের কাছেই থাকব, যতদিন সোহান নিজে প্রতিষ্ঠিত না হতে পারে, যতদিন আমার পড়াশোনা শেষ না হয়। সবশেষে বলল, শিফা শোনো, এতদিন বলিনি, আমার একটা আকাশ আছে, যেখানটাতে একখণ্ড মেঘ শুধু তুমি, বহু আগে থেকেই আছো। আজ হোক, কাল হোক, আমি বিয়ে তোমাকেই করতাম, তাই এটা নিয়ে মনে সংশয় রেখো না। তোমাকে পছন্দ না হলে আমি বিয়েই করতাম না। মা যতই বলুক, আমি তো আর বাচ্চা নই। তবে তুমি বাচ্চা, এখন অনেক কিছু বুঝবে না। আমাকে নিয়ে দ্বিধা রেখো না। কদিন না হয় আমরা প্রেম করি, হালাল প্রেম। তারপর ঠিকমতো বিয়ে হয়ে গেলে সংসার করব। আমি এখানেও কি যেন বলতে চাইলাম, গলা দিয়ে স্বর বের হল না। সোহান আমার হাত দুটো ধরে কিছুক্ষণ আঙুল নিয়ে খেলা করল। খোপা করা চুলগুলো খুলে এলোমেলো করে দিল। তখন ফজরের আজান হচ্ছে। আজান শেষে কপালে চুমু খেয়ে বলল, চলো নামাজ পড়ে ফেলি। সকাল সকাল মায়ের কাছে চলে গেলাম। কেমন যেন এলোমেলো সব, বিধ্বস্ত লাগছে। এখনো নিজেকে নিয়ে, সোহানকে নিয়ে আমি যথেষ্টই দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। মা আজ অফিসে গেল না। আমি মাকে জড়িয়ে ধরে বসে রইলাম। বুকের ভেতর কেমন যেন করছে। আমি না থাকলে মা কার সাথে থাকবে? বারবার একটা কথা মাকে জিজ্ঞেস করতে গিয়েও করতে পারছি না, মা তুমি কি কাল রাতে আমার জন্য কেঁদেছ? আমার কেমন বিয়ে হলো দেখো। একটু কাঁদতেও পারলাম না। নতুন জীবনের বিভ্রাটে পড়ে গতরাতে তোমার কথা আমার অতটা মনে পড়েনি। কেন বলো তো? তোমার কি বিয়ের রাতে নিজের মা বাবার জন্য কষ্ট হয়েছিল? বাবার কথা খুব মনে পড়ছে আজ। বাবা সবসময় বলতো, আমার একটাই মেয়ে। এই মেয়েকে বিয়ে দিয়ে আমি জামাই সহ নিজের বাড়িতে রেখে দেব। কোথায় কি হলো? মানুষ যেমন ভাবে তার এক অংশও বাস্তবে হয় না। বাস্তবটা বড় গোলমেলে। অথবা হয়তো আমাদের পরিকল্পনাগুলোই গোলমেলে। যা হয় সেটাই সবচেয়ে সঠিক। একসময় মা বলল, এই বাড়িতে তো আর থাকা যাবে না। কই যাই বলতো? এখানে কি সমস্যা? তোর শ্বশুরবাড়িতে ভাড়া থাকব? এটা তো আমার শ্বশুরবাড়ি না। তা না হোক, ননাসের শ্বশুরবাড়ি তো। এরকম আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকা যায় না। তাহলে কোথায় যাব এখন? সেটাই তো ভাবছি। মা তুমি যেখানেই থাকো, আমি তোমার সাথেই থাকব। ও বাড়িতে থাকব না কিন্তু। মা মৃদু হেসে বলল, ওনারা বলেছে তোকে পড়ে তুলে নেবে। এখন তুইও আমার সাথেই থাকবি। কিন্তু ওনারা আবার চাইলো চলে যেতে হবে। সোহান বলেছে এখন না, আমার পড়াশোনা শেষ হলে তারপর। হ্যাঁ। তখন তুমি কি করবে? পাগলি, তোকে বিয়ে দেওয়ার পর এমনিতেও আমার একা থাকতে হতো। তোমাকে একা থাকতে হবে না। তুমি আমার সাথে থাকবে। মেয়ের শ্বশুরবাড়িতে থাকব? না, মেয়ের বাড়িতে থাকবে। আমি বাড়ি করে সেখানে তোমাকে রাখব। আচ্ছা দেখা যাবে। আপাতত এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে।
আমার মনে পড়ল লিলিদের বাড়িতে সম্ভবত পশ্চিমমুখী দোচালা ঘরটা ফাঁকা আছে। মাকে বলতেই বলল, চল দেখে আসি। আমরা ঘর দেখতে বের হলাম। গিয়ে দেখি সত্যিই তাদের দোচালা বাড়িটা ফাঁকা। দুটো ঘর, বারান্দার একপাশে রান্নাঘরের মতো। সুন্দর টানা বারান্দা। মনমতো ভাড়াটে পাচ্ছিল না দেখে গত মাস থেকে ঘরটা ফাঁকা ছিল। আমরা বলতেই ওরা খুশি হয়ে রাজি হয়ে গেল। তাদেরকে আমার বিয়ের ব্যাপারে সব খুলে বলল মা। লিলির সাথে বন্ধুত্বের পর মা ওদের বাড়িতে গেছে কয়েকবার। লিলির মায়ের সাথে আমার মায়ের সম্পর্ক বেশ ভালো। বিয়ের কথা শুনে লিলিদের বাড়ির সবাই তো অবাক। লিলি চোখ গোল গোল করে পুরোটা শুনল। আমি এখানে থাকব বলে ও ভীষণ খুশি হয়ে গিয়েছিল। বিয়ের কথা শুনে মন খারাপ করে বলল, তুই তো আবার চলে যাবি তাহলে। আমি ওকে আলাদা ডেকে নিয়ে বললাম, না রে, ও বলেছে এখনই কিছু না। আমার পড়াশোনা শেষ হলে তারপর। সত্যি? হুম। কি মজা। আমরা একসাথে থাকব। সারাদিন গল্প করব। আচ্ছা। তাহলে দুম করে তোর স্বপ্ন পূরণ হয়ে গেল বল, তোর কাকের বাসা তোর হল? জানি না রে। বুঝতে পারছি না কিছু। কেন? এই হঠাৎ করে এটা কি ঠিক হলো বল? লিলি আমাকে জড়িয়ে ধরে বলল, খুব ঠিক হলো। তোর ভালোবাসার জোরেই তো সব হলো। ধুর। হি হি, কাকের বাসার গল্প করার সময় যেভাবে তোর চোখ নাক লাল হয়ে যায় তাতেই তোর ভালোবাসা টের পাওয়া যায়। যা। আচ্ছা আর বলবো না। কিছু খাবি আয়। ওদের বাড়ি থেকে দুপুরে খেয়ে তবে ফিরতে হলো। ফিরে শুনলাম ও বাড়ি থেকে নাকি আমাদের খোঁজ করেছে। গেলাম সেখানে। মাও গেল আমার সাথে। গিয়ে দেখি মেহমানরা সব চলে গেছে। সোহান নিজের ঘরে, রোকন ভাই অফিসে। বাড়িতে শুধু শাশুড়ি মা, তান্নি আপু আর সোহান। আমাকে শোভানের ঘরে পাঠিয়ে দিল। নিজেরা বসল ড্রয়িং রুমে। শোভানের ঘরে গিয়ে দেখি সে খাটে উপর হয়ে শুয়ে বই পড়ছে। আমি শব্দ না করেই গেছি, তাও কেমন করে জানল কে জানে, ঢুকতেই বলল, দরজাটা লাগিয়ে দিয়ে আসবে প্লিজ। এখানে এখন কেউ আসবে না। যা বলছি করো। আমি দরজা আটকে দিলাম। সে লাফিয়ে উঠে বসে বলল, তুমি সত্যি করে বলো তো তোমার মনে হচ্ছে আমাদের বিয়ে হয়েছে? মানে? বিয়ে হলে এমন হয়? তো কেমন হয়? অনুষ্ঠান হয়, গায়ে হলুদ হয়, বিয়ে বিয়ে ভাব থাকে সব জায়গায়, বরযাত্রী যায়, বিয়ে করে আনলে কত আচার করা হয়, ফুল দিয়ে ঘর সাজানো হয়, বাসর হয়, বৌভাত হয়, আমার কিছুই হলো না। এমন বিয়ের কোনো মানে হয়? বিয়ের পরদিন আমার সিঙ্গেল লাইফই রয়ে গেল। তুমি সর্বোচ্চ হলে আমার গার্লফ্রেন্ড। বউ বউ লাগছে না। আমি মন খারাপ করে বললাম, তাহলে কি আর করার? সে খুব চিন্তিত ভঙ্গিতে মাথা চুলকে বলল, বুঝতে পারছি না। আমার ফ্রেন্ডরা বিয়ের কথা শুনলে ছিঁড়ে ফেলবে। কেন? দাওয়াত দেইনি বলে। তাদের কেমন করে বলবো, আমি নিজেও নিজের বিয়ের দাওয়াত পাইনি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনার কোনো রূপটা আসল বলুন তো? এই বাচ্চা বাচ্চা রূপ নাকি গতকালকেরটা? সোহান চোখ মোটকে বলল, দুটোই। এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। তাই সেরকম বিহেভ করছি, বউ হয়ে গেলে সিরিয়াস হব। গতকাল রাতে বউ ছিলাম? পুরোপুরি না, হাফ। মানে? হাফ গার্লফ্রেন্ডদের সিনেমা দেখেছে না? আমার হয়েছে হাফ বউ। দেখিনি। বলো কি? আমি 4 বার দেখেছি। শ্রদ্ধা কাপুর আমার ফেভারিট হিরোইন। তোমার কেমন লাগে? চিনি না।
কি বলো, চেনো না? আসো ছবি দেখাই। থাক, আরে দেখোই না, কি যে সুন্দর। আমার মেজাজ গরম হয়ে গেল। সে খুব আগ্রহ নিয়ে নায়িকার ছবি বের করে আমাকে দেখালো। বলল, আমার বিয়ের জন্য ফার্স্ট চয়েস ছিল ও। তাহলে করেন। সোহান মুখটা গোমড়া করে বলল, পসিবল না, ও আমাকে বিয়ে করবে না। ওহ, শোনো শিফা, বলেন, সেকেন্ড চয়েস কি শুনবে? না। আহা শোনো না, শুনতে চাই না, প্লিজ শোনো। বলুন। রানী মুখার্জি। বলেই হো হো করে হেসে উঠল, যেন পৃথিবীর সবচেয়ে মজার জোকসটা সে এইমাত্র বলে ফেলেছে। আমি রানী মুখার্জিকে চিনি। এমন আহামরি কি? সোহান বলল, তুমি মন খারাপ করছো কেন? আমার থার্ড চয়েস কিন্তু তুমিই ছিলে। ভালো। এখন বলুন, দরজা আটকে দিতে বললেন কেন? এমনি। বাইরে থেকে ওরা দেখলে কি ভাববে? ওরা কিছু ভাবুক, এজন্যই দরজা আটকাতে বলেছি। কিছু ভাবাতে হবে কেন? তুমি বুঝবে না, পরে বলবো। ভালো কথা, আমরা এই বাড়ি থেকে চলে যাব। ভেবেছিলাম কথাটা শুনে সে অবাক হবে, কিন্তু কিছুই হলো না। বলল, কবে? খুব দ্রুত। আচ্ছা, এখন যাব? উহু, এখন আমার সাথে বের হবে। কোথায়? যেদিকে দুচোখ যায়। দুচোখ কোনো দিকে যাবে? সম্ভবত শপিং মলের দিকে। কেন? তুমি দূরে চলে গেলে কথা বলবো কিভাবে? কালকে বললাম না এখন থেকে আমরা প্রেম করব? প্রেম করতে হলে রাত জেগে কথা বলতে হয়। তাই তোমাকে মোবাইল কিনে দেব। ইউনিভার্সিটিতে পড়ো, অথচ মোবাইল নেই, এটা কোনো কথা? আমি আর কিছু বললাম না। সে তৈরি হয়ে নিল। বের হয়ে রিকশার খোঁজে মিনিট 15 পার করে দিল। এক একটা খালি রিকশা চলে যায়, ডাকেও না। একসময় বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, যাবেন না নাকি? সে হেসে উত্তর দিল, বলেছিলাম না বিয়ের পর ছোট রিকশায় চড়ব, ছোট রিকশা খুঁজছি। বলতে বলতে দূর থেকে একটা রিকশা দেখতে পেয়ে চেঁচিয়ে ডাকতে শুরু করল। দেখা গেল রিকশাটা সত্যি ছোট। মনে হয় একজন চড়ার জন্য বানানো। কাকের বাসাটা তার সবগুলো দাঁত বের করে ক্লোজ আপ হাসি দিয়ে বলল, চলো উঠি। আমার কতদিনের স্বপ্ন পূরণ হবে বলো তো? নতুন বাড়িটার সবচেয়ে বড় সুবিধা হল পেছনের টানা বারান্দা। বৃষ্টির সময় গ্রিলের ফাঁক দিয়ে পানির ছিটে আসতে থাকে। বারান্দায় টুল পেতে বসে থাকলেই হয়। বাইরে যেয়ে ভিজতে হয় না। বারান্দার পাশে একটা গন্ধরাজ গাছ। ফুলের সময়ে ঘ্রাণে ভরে যায় জায়গাটা। তারপর একটা কামিনী ফুলের গাছ। ফুল ফুটলে গাছের নিচের কালো মাটি সাদা হয়ে যায়। এই বারান্দাটা আমার এত পছন্দ যে দিনের বেশিরভাগ সময় এখানেই কাটিয়ে দেই। মোবাইল ব্যবহারের অভ্যাস এতদিন ছিল না, এখনও তেমন টানে না। লিলি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, বন্ধুদের সাথে নতুন করে ভার্চুয়ালি বন্ধু হয়েছি। তাদের রংঢং মার্কা ছবি আর ন্যাকা স্ট্যাটাস দেখে সময় নষ্ট করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ফোন হাতে নিলে শোভানের ফেসবুক আইডিতে যাই। এই ফেসবুকে না এলে জানতেই পারতাম না সে এত পপুলার। ফেসবুকে ছোট ছোট কবিতা লেখে, তাতেই এত লোক পাগল, বিশেষ করে মেয়ে। দুদিনেই বুঝে গেলাম ওর বিয়ের কথা যদি সবাই জানতে পারে তাহলে সত্যি এই ফলোয়াররা কষ্ট পাবে। প্রচুর মেয়ে আছে ওর বন্ধু তালিকায়। সবাই ওকে পছন্দ করে। ওকে নাকি ওর কবিতা? কে জানে। ফেসবুকে দেয়া ছবিগুলো মারাত্মক সুন্দর।
দেখলে বুকে ব্যথা করে। নিজেরই বিশ্বাস হয় না এই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে। প্রায়ই ভাবি, একটা মানুষের এত গুণ না হলেও পারত। একটা দুটো গুণ আমাকে দিল কি এমন ক্ষতি হতো? আমি কবিতা অত বুঝি না, তবু তার লেখা একটা কবিতা আমার ভীষণ প্রিয়। কেন যেন মনে হয় আমাকে নিয়েই লেখা। অনেক আগের কবিতাটা। সময়টা তখনকার, যখন আমরা প্রথম ওই বাড়িতে উঠেছিলাম। ক্যানভাসে এখন আর রং মাখতে পারি না। তোমার চোখের তারারা সব রং শুষে নিয়েছে। ওই চোখে ডুব দিয়ে একটা জীবন কাটিয়ে দিতে ইচ্ছে হয়। তুমি বোঝো না, কাছে গেলে এড়িয়ে যাও। তুমি কি জানো, তোমার জানার সীমানার বাইরে ছোট্ট একটা কুঁড়েঘর আছে। রাতদিন তাতে হ্যাজাক বাতি জ্বলতে থাকে। একটা ক্যানভাসে ফুরিয়ে আসা পেন্সিলে একটা মুখ আঁকা হয়। মুখটা দেখতে অবিকল তোমার মতো। হয়তো সেটা তুমিই। তোমার চুলের গন্ধের মতো একটা ফুলের গন্ধ আছে। কুঁড়ের পাশেই ফুলটা ফোটে। আমি তোমায় অনুভব করি। পুরোপুরি তোমায় কবে পাব? নিজের একটা আশ্চর্য বিষয় খেয়াল করলাম, শোভানের ছবি বা কবিতায় মেয়েদের মন্তব্য দেখলে আমার খারাপ লাগে না। দু একটা মন্তব্যে সোহান উত্তরও দেয় ভালোবাসা রইল। আমার কিছু মনে হয় না। এক মেয়ে ওর প্রতিটা পোস্টে আই লাভ ইউ লিখে রাখে। আমার হাসি পায়। এই আমার বন্ধুরাই তাদের প্রেমিক প্রেমিকার ছবিতে কেউ লাভ রিয়েক্ট দিয়েও ঝগড়া করে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকে। আমার সন্দেহ হয়, আমার ভালোবাসা কি অন্যরকম নাকি তাদের তুলনায় কম? শোভানের ছবিগুলো মোবাইলে সেভ করে রেখেছি। একটু পরপর বের করে দেখি। একটা ছবি আছে বিড়াল কোলে নেয়া। হাসিটা একদম প্রাকৃতিক, ঠিক বাচ্চাদের মতো। ছবিটা এত ভালো লাগে। কতদিন ঘন্টার পর ঘন্টা আমি ছবিটার দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছি নিজেও জানি না। ছবিটা ওয়ালপেপারে দিতে ইচ্ছে হয়, আবার লজ্জা লাগে। মা যদি দেখে ফেলে? এই বাড়িতে আসার পর সময় গড়িয়ে গেছে বেশ অনেক দিন। 8টা মাস এখানেই কাটালাম। আমার দাদার বাড়ির মানুষ বিয়ের কথা জানার পর খুবই বিরক্ত হয়েছে। এক একজনের কথা শুনে মনে হয়েছে যেন তারা আমার জন্য ভেবে নিজেদের আয়ু ক্ষয় করে ফেলছে, অথচ আমি তাদের মনেও করি না। আমার আর মায়ের বেশি বার বেড়েছে। একা মেয়ে মানুষ কতদিন থাকব তারা দেখে নেবে। আমার গায়ে লাগে না সেসব। বাবা মারা যাওয়ার পর প্রত্যেকের রূপ ভালো করে চিনে রেখেছি। এমনও ঈদ গেছে, আমার আর মায়ের নতুন জামা হয়নি। বাকি ভাইবোনেরা জামাকাপড়ের সাথে ম্যাচিং জুতো, কসমেটিক্স কিনে ঘর ভরে ফেলেছে। বড় চাচা আমার জন্য জামা এনেছে, দেখা গেছে তার মেয়ে সেটা রেখে দিয়েছে। বড় চাচি আমাকে বলছে, দেখ না, অনুর জামাটা অনেক পছন্দ হয়ে গেছে। ও এটা রাখুক, তোকে আরেকটা এনে দেবে। আমি কিছুই বলিনি। বড় চাচা জানতেও পারেনি ঘটনা। নতুন জামা কোথা থেকে আসবে? সেই চাচি আমার হঠাৎ বিয়ের খবর শুনে আমার পর হয়ে যাওয়ার দুঃখে একদিন না খেয়েছিল এই কথাকে বিশ্বাস করবে? জাকগে সেসব কথা। বড় চাচা আমাকে দেখতে এসেছিলেন। সাথে এনেছিলেন একটা লাল টুকটুকে বেনারসি আর স্বর্ণের ঝুমকা। প্রায় কেঁদে ফেলে বলেছিলেন, তোর কোনো দায়িত্বই তো পালন করতে পারলাম না। আমার ভাইটা আমাকে মাফ করবে না রে। শোভানের সাথে দেখা হয় প্রায়ই। সে কলেজে আসে, আমার ক্লাস শেষে খানিকক্ষণ বসে কথা বলি, কখনো ঘুরতে যাই। এই বাড়িতে আমি আর যাইনি, শোভানের মা চলে গেছে। বাচ্চা দুটোকে আর রিশানকে দেখতে ইচ্ছে হয়। এই তো 5 মিনিট লাগবে যেতে। মা বারণ করে। শ্বশুরবাড়িতে নাকি হুটহাট যেতে হয় না। তান্নি আপু কিন্তু অনেক বলে। মা তাও রাজি হয় না।
সোহান যে রাত জেগে কথা বলার জন্য মোবাইল কিনে দিয়েছিল সেটা আর হয়ে ওঠে না তেমন। মাঝে মধ্যে আমি ফোন করি। সে অল্প কথা বলে ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। সত্যি তখন অনেক রাত। মা ঘুমানোর পর ফোন করতে হয়। মায়ের সামনে কথা বলতে জোরতা কাজ করে। সোহান যখন ফোন রাখে আমি বারান্দায় চলে যাই। কখনো জ্যোৎস্নায় প্লাবিত রাত থাকে, কখনো বৃষ্টিস্নাত মেঘলা রাত, কখনো বা ঘুটঘুটে আধার। আমার সবই ভালো লাগে। সবকিছুতে কেমন একটা গন্ধ পাই। প্রেম প্রেম গন্ধ। মনে হয় সোহান আশেপাশেই আছে। না থাকা অস্তিত্বটা নিজের পাশে সবসময় আবিষ্কার করি। অনবরত মনে মনে কথা বলে যাই তার সাথে। মনের সোহান ঝগড়া করে না, শুধু ভালোবাসার কথা বলে। কি যে অদ্ভুত লাগে নিজেকে। লিলির মিলি খালার বিয়ে হয়ে গেছে। খালা প্রতি মাসে একবার এখানে চলে আসে। দুদিন থেকে যায়। কত যে গল্প তার। সব গল্প স্বামী, সংসার নিয়ে। আমি খালার আসার অপেক্ষা করি সারা মাস। তার গল্পগুলো নতুন করে চিন্তার খোরাক জোগায়। আমার সংসারটাও কি এরকম হবে? আমারও যদি দুটো যমজ বাচ্চা হতো। দুজনই দেখতে শোভানের মতো হলে কি ভালো হতে। ওর ছবি দেখতে হতো না। ও যতক্ষণ বাড়িতে না থাকতো আমি বাচ্চাদের দেখে ওকে দেখার স্বাদ মিটিয়ে নিতাম। সারাদিন এসব ভাবতে ভাবতে রাতে স্বপ্নও দেখি। একবার ঘুমের ঘোরে কী সব যেন বলে ফেলেছিলাম। মা আমার অবস্থা বুঝে বলেছিল, বাস্তব কল্পনার মতো এত সুন্দর হয় না রে। কখনো হয় না। আমিও কথাটা জানি, কিন্তু ভালো কথা কল্পনা করতে দোষ কি? জীবনে কষ্টের দিকটাও কম দেখিনি। আবার কষ্ট এলে সয় নেব। তাই আসলেও আসতে পারে এমন দুঃখের কথা ভেবে মনের আনন্দ কেন নষ্ট করব? এরকম আধপাগল অবস্থায় অনেকগুলো দিন কাটার পর একদিন জীবনে খানিক পরিবর্তন এলো। আমি বিকেলে মুড়ি মাখছিলাম। কলেজ থেকে ফিরে লিলি চানাচুর কিনে আমাকে দিয়ে গেছে। গোসল করে এসে একসাথে খাব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ কেটে মুড়ি মাখতে মাখতে চা বসিয়ে দিলাম। আজ আবহাওয়া কেমন মরা মরা। রোদ ওঠেনি ভালো মতো। সারাদিন মন কেমন করছে। দরজায় কড়া নড়ার শব্দে ভাবলাম লিলি এসেছে। আমাদের কাছে বলতে গেলে তেমন কেউই আসে না। বললাম, দরজা ধাক্কাচ্ছিস কেন? খোলা আছে, চলে আয়। পরিচিত কণ্ঠটা বলে উঠল, ভদ্রলোকেরা নক না করে কারো বাড়িতে ঢুকে পড়ে না। আমার বুক কেঁপে উঠল। হাত থেকে মুড়ির টিন পড়ে গিয়ে মুড়ি ছড়িয়ে গেল। দ্রুত যেতে গিয়ে দেয়ালের সাথে ধক্কা খেয়ে কপালের এক পাশ আহত হল, চোখে সর্ষে ফুল দেখতে শুরু করলাম। তার মাঝেই দরজার কাছে পৌঁছলাম। সে এই অন্ধকার দিনেও সানগ্লাস পরে এসেছে। চোখ দুটো দেখা যাচ্ছে না, কোনো মতে বললাম, আসুন ভেতরে। সে ঢুকল। সোফায় গা এলিয়ে বসে বলল, আছো কেমন? ভালো। আপনি কেমন আছেন? বেঁচে আছি। এই অবস্থা কেন তোমার? আমি নিজের দিকে তাকিয়ে দেখি সত্যি অবস্থা খারাপ। হাতে তেল মরিচ লেগে আছে, গায়ে ওড়না একপাশের কাঁধ থেকে কোনো মতে ঝুলে আছে, চুলের বাঁধন খুলে ছড়িয়ে গেছে। বললাম, ঠিক করে আসছি। সে কাছে এসে খপ করে হাত ধরে ফেলল। তারপর আমাকে টেনে নিয়ে সোফায় বসিয়ে চুলগুলো নিয়ে কি করতে লাগলো আল্লাহ মালুম। তখনই লিলি গান গাইতে গাইতে ঢুকল। আমাদের অবস্থা দেখে প্রথমটায় বিরাট একটা হা করে তাকাল। তারপর নিজেকে সামলে নিয়ে শোভানের দিকে চেয়ে ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাপি ডে। কি প্রমাণ সিং বলে চোখ বুজে উল্টো দিকে দৌড়। যাওয়ার আগে দরজাটা ভিড়িয়ে দিতে ভুলল না,
আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। সোহান আরও 15 মিনিট চুল নিয়ে খেলার পর চুলগুলো বাঁধল। হেসে বলল, দেখো বেনি করেছি, ফার্স্ট টাইম বেনি করলাম, কেমন হয়েছে? আমি হাসলাম। জিজ্ঞেস করলাম, কেন এসেছেন? সে কষ্ট পাওয়ার ভঙ্গিতে বলল, শ্বশুরবাড়িতে আসলে বুঝি অনেক কারণ দেখিয়ে আসতে হয়। আমার লজ্জায় নাকে ঝাঝালো অনুভূতি হতে লাগল। বললাম, না তা নয়। তাহলে চা খাওয়াবে প্লিজ? হুম, আনছি। আমি দৌড়ে চা আনতে গেলাম। সে পেছনে থেকে চেঁচালো, আবার ধাক্কা খেয়ে নিজেকে শেষ করে দিও না। ধীরে সুস্থে বানাও। আমি চা বানালাম। মুড়িটাও মেখে নিলাম। ঘরে বানানো দই ছিল, সেটাও নিলাম একটা পিরিচে। গিয়ে দেখি ঘরে প্যাকেটের ছোটখাটো একটা স্তূপ। এগুলো কি? শ্বশুরবাড়ি আসলে আনতে হয়। ওহ! সে মুড়ি মুখে দিয়ে বলল, তোমার জন্য একটা শাড়ি এনেছি। উইটা একটু পরে দেখো তো লাগে কি না। শাড়ি না লাগার কি আছে? আছে আছে। তুমি বুঝবে না। পড়তে বলেছি পড়ো না। এখন না। এখনই। না লাগলে ফেরত দিতে হবে তো। যাও যাও, কুইক। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে শাড়ির প্যাকেট খুললাম। আকাশী নীল রঙের জামদানি। সোনালি পাড়টার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আমি সোনালি ব্লাউজ দিয়ে শাড়িটা পরে এলাম। আসতেই সোহান বলল, পারফেক্ট। ততক্ষণে তার খাওয়া হয়ে গেছে। নিজের আনা একটা প্যাকেট খুলল। সেখানে একটা হালকা গোলাপি লিপস্টিক, এক পাতা কালো টিপ আর আর্টিফিশিয়াল ফুলের কিছু গয়না। নিজেই সেসব পরিয়ে দিল আমায়। চুলগুলো খুলে দিল। তারপর সন্তুষ্ট মুখে বলল, একদম ঠিকঠাক। তার মতে একদম ঠিকঠাক হওয়ার পর সে আমায় দাঁড় করিয়ে পটাপট কয়েকটা ছবি তুলে নিল। ছবি তোলার ফাঁকে ঘরের স্বল্প আলোকে বকল, আজকে মরা দিনটাকে বকাবকি করল, একবার আমাকে ধমকে দিল তার পছন্দমতো ভঙ্গিমায় দাঁড়াতে পারিনি বলে। অবশেষে গোটা 50 ছবি তোলার পর দুটো তার মনমতো হল। ছবি তোলা শেষে শান্ত হয়ে বসল। কিছুক্ষণ কথাবার্তা বলল। সন্ধ্যা নামার একটু পরে বলল, এখন যাব। আমার চোখে পানি চলে এল। বললাম, এখন না। খেয়ে যাবেন। আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। সে আমার কথা পাত্তা দিল না। উঠে দাঁড়িয়ে বলল, একটু এদিকে এসো তো। আমি কাছে যেতেই কানের কাছে মুখ এনে বলল, গতরাতে স্বপ্ন দেখলাম তোমাকে। স্বপ্নটা পুরো শেষ হওয়ার আগেই ঘুমটা ভেঙে গেল। তোমাকে দেখতে কি যে ইচ্ছে করছিল। তোমার একটা ছবিও নেই আমার কাছে। তারপর কল্পনা করতে শুরু করলাম তোমায়। ঠিক এভাবে। এরকম শাড়ি পরে, এভাবে সেজে। তখনই ঠিক করেছি এরকম করে তোমার ছবি তুলব। সেজন্য আজ আসা। যাই এখন। যতদিন ঘুম ভেঙে সত্যিকার তোমাকে দেখার সুযোগ না হচ্ছে, ততদিন এই ছবিই ভরসা। আর হ্যাঁ, শাড়িটা বদলে ফেলবে এখনই। এটা শুধু আমার জন্য হুম? সোহান চলে যাওয়ার পর আমি নড়তেও ভুলে গেলাম। আমার মন বারবার বলছিল, ওকে বল, আমাকে নিয়ে যাও তোমার সাথে। বলা আর হয়নি। বসন্তকাল। আমাদের ঘরের পেছনে ঝোপালো একটা পলাশের গা ফুলে ফুলে ভরে গেছে। দূর থেকে দেখলে আগুন লেগেছে বলে ভ্রম হয়। লিলির মা উঠোনের কোণে কয়েকটা সূর্যমুখীর গাছ লাগিয়েছে। সেগুলো মাথায় আমাদের ছাড়িয়ে আকাশ ছোঁয়ার পায়তারা করছে। সারাদিনের সেখানে ভ্রমরের আনাগোনা। আমার বিষণ্ণ সুন্দর জীবনটা এসবের মাঝে খানিকটা রঙিন। সেদিনের পর থেকে সোহান হুটহাট চলে আসে। যদিও অনেকদিন পরপর, তবে আসে। আর আমি রোজ তার অপেক্ষায় বসে থাকি। ইদানিং আরেকটা চিন্তা জুটেছে আমার, মাকে নিয়ে চিন্তা।
আমি চলে গেলে মায়ের কি হবে? ভাবনাটা আগে থেকেই ছিল। আর আমারও ইচ্ছে ছিল নিজে চাকরি করে বাড়ি করে তাকে রাখব। কিন্তু একদিন একটা ঘটনায় মনে হলো ব্যাপারটা অন্যরকম হলে মন্দ হয় না। কিছুদিন আগে মা জ্বরে পড়েছিল। খারাপ ধরনের জ্বর। অনেকগুলো দিন সেটা ভুগিয়েছিল মাকে। এমনিতেও তার শরীরটা ভালো যাচ্ছিল না। কোমর ব্যথা, প্রেশার বাড়া কমার মধ্যে বেশ কষ্ট করতে হচ্ছিল। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছিল। সেটা খেয়ে তবে জ্বর কমল। এর মধ্যে মায়ের ছুটিও ফুরিয়ে এলো। মা ছুটল অফিসে। দুপুরে খেয়াল করলাম সে ঔষধ নিয়ে যায়নি। এদিকে অ্যান্টিবায়োটিক ঠিকমতো না খেলে রোগও ভালোভাবে ছাড়বে না। আমি ঔষধ নিয়ে ছুটলাম অফিসে। মায়ের সাথে দেখা হওয়ার আগে দেখা হলো এক সিনিয়র অফিসারের সাথে। নাম শফিক আজাদ। আমার পরিচয় পেয়ে খুব খাতির করে আমাকে তার রুমে নিয়ে গেলেন। অনেকক্ষণ গল্প করলেন। চা নাস্তা খাওয়ালেন। আমি বেশ আশ্চর্য তার এই আচরণে। অবশ্য তাকে জিজ্ঞেস করিনি কিছু। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা এড়িয়ে গিয়েছিল। এর ৪-৫ দিন পর মায়ের সহকর্মী শেফালি আন্টি বাড়িতে এলেন। মায়ের অগোচরে আমাকে বলে বসলেন, শফিক আজাদ নামের লোকটা নাকি মাকে পছন্দ করে। বিয়ের প্রস্তাবও দিয়েছে কয়েকবার। মা প্রতিবারই প্রত্যাখ্যান করেছে। সেটা যে আমার জন্য তা বোঝাই যায়। নইলে মায়েরও নাকি তাকে পছন্দ। তিনি অনেক ভালো লোক। এখানে আসার পর মায়ের অনেক সাহায্য করেছেন। তিনিও বিপত্নিক। এক ছেলে এক মেয়ে আছে, সবাই কানাডা থাকে। শেফালি আন্টি আমাকে বলে গেলেন আমি যেন মাকে বুঝিয়ে বলি। এই বয়সে উনার জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। আমার নিজেরও শফিক আঙ্কেল মানুষটাকে ভালো লেগেছে। আমার সাথে এমনভাবে কথা বলছিলেন যেন নিকটাত্মীয়, অনেকদিন পর দেখা হয়েছে। সমস্যা হলো এ বিষয়ে মাকে কিছু বলা। আমার নিজেরও মেনে নেওয়ার একটা ব্যাপার আছে। নিজের মায়ের সাথে বাবা ছাড়া অন্য কাউকে কল্পনা করাটা ভীষণ কষ্টের। যতই ভালো লোক হোক, মায়ের ভাগ দিতে কি মন মানে? আমার ইচ্ছে মাকে সারা জীবন নিজের কাছে রাখার। কিন্তু মায়ের দিকটাও তো ভাবতে হবে। তিনিই বা কেন আমার জন্য একটা সুন্দর জীবন ছেড়ে দেবেন? একা একা বাকি দিনগুলো পার করবেন? আমি কি এতটা স্বার্থপর হব? এখন পর্যন্ত এই নিয়েই ভাবছি। কোনো কুলকিনারা পাচ্ছি না। সকালবেলা মা বেরিয়ে গেল। লিলিও চলে গেল কলেজে। আজ আমার একটা ক্লাস, তাও জরুরি নয় বলে গেলাম না। এখনো হালকা শীতের ছোঁয়া রয়েছে। রোদে বসে উঠোনে রৌদ্রছায়ার খেলা দেখছি, তখনই কাকের বাসার আগমন। তিনি মাথা দুলিয়ে গুনগুন করতে করতে আসছেন। আমাকে দেখে বাঁকা হাসি হেসে বলল, এক জায়গায় যাবে? কোথায়? বেড়াতে। গাজীপুরে একটা রিসোর্টে। রিসোর্ট মানে ফার্মহাউস বলে যে ওগুলো নাকি? ফার্মহাউস শব্দটা শুনলে প্রথমেই বাংলা সিনেমার কথা মনে পড়ে যায়। ভিলেনরা নায়িকাদের ফার্মহাউসে নিয়ে গিয়েছি। কিন্তু কাকের বাসা তো আর ভিলেন না, তার ওপর আমার স্বামী। কি ভাবো? আজকেই যাব। সাথে আরও একটা কাপল যাবে। এক বন্ধু আর ওর গার্লফ্রেন্ড। ওর গাড়িতে যাব। আধ ঘন্টা পর রওনা হব। গেলে দ্রুত রেডি হবে। আমার বুক দুরুদুরু করতে শুরু করল। আরও একজোড়া যাবে যারা আমার প্রেমিক প্রেমিকা। মেয়েটার কি ভয়ডর নেই? প্রেমিকের সাথে এতদূর যাবে। প্রেমিক যদি ভালো ছেলে না হয়? সোহান এবার চিৎকার করে বলল, তুমি কি যাবে নাকি যাবে না? আমরা কি আজকেই চলে আসব? জি না। রাতে থাকব। কালকে আসব।
মা বকবে। কেন বকবে? না বলে গেলে। না বলে যাবা কেন? ফোন করো। যদি যেতে না দেয়? 100% দেবে। তুমি ফোনটা তো করো। মাকে ফোন করে জিজ্ঞেস করতে মা বলে দিল চলে যেতে। এত সহজে অনুমতি পেয়ে যাব ভাবতেই পারিনি। অনুমতি পেতেই আমি তৈরি হতে গেলাম। কি পরব সেটাও একটা সমস্যা। সোহান কয়েকটা জামা কিনে দিয়েছে, ঈদের জামাটা পরা হয়নি, আবার শাড়িও আছে দুটো। আমি কিছুক্ষণ আলমারি খুলে দাঁড়িয়ে রইলাম। সোহান ততক্ষণে অধৈর্য হয়ে ঘরে ঢুকেছে। নিজেই বেছে একটা হালকা গোলাপি রঙের জামা বের করে দিল। এটার সালোয়ার ওড়না সাদা। জামাটা সুন্দর, গোল গোল আয়না বসানো। আমি রেডি হতে হতে সোহানও জামাকাপড় বদলে এলো। গাঢ় সবুজ শার্ট, চোখে রোদ চশমা। আমরা রওনা দিলাম 11টার একটু আগে। শোভানের বন্ধুর নাম অভি, অভির প্রেমিকা স্নেহা। দুজনেই একটু হাই হ্যালো করে গাড়িতে সামনের সিটে উঠে বসল। আমি আর সোহান পেছনে। রওনা হওয়ার পর খেয়াল করলাম কেউ কোনো কথা বলছে না। যেন রাজ্যের নীরবতা ভিড় করেছে গাড়িতে। অভি গাড়ি চালাচ্ছে, স্নেহার কানে হেডফোন, সোহান গাড়িতেই রোদচশমা করে বসে আছে। কোনো দিকে তাকাচ্ছে বোঝার উপায় নেই। সোহান ওদের বলেছে আমি নাকি তার গার্লফ্রেন্ড। কি লজ্জার ব্যাপার। তখন থেকে আমার মুখ বন্ধ। এরা আমার সম্পর্কে কি ভাবছে? অবশ্য এরা নিজেরাই তো এমন। মহাসড়কের দুপাশে কৃষ্ণচূড়া দেখতে দেখতে কখন যেন চোখ দুটো লেগে এসেছিল। ঘুম ভাঙল শোভানের ডাকে। দেখলাম গাড়ি থেমে আছে। গাড়ি থেকে নেমে পার্কিং এরিয়া থেকে বের হতেই আবিষ্কার করলাম ভীষণ সুন্দর সাজানো একটা জায়গায় চলে এসেছি। পুরোটা সবুজে ঘেরা চমৎকার জায়গা। সামনেই সুইমিং পুলে নীল পানি। একটু পাশে একটা ফোয়ারা। তার সামনে অর্ধনগ্ন নারী মূর্তি। দূরে একটা ছাউনি ঘেরা ঘর দেখা যাচ্ছে, যার মাথার ওপর লাল, হলুদ রঙের বাগানবিলাস ঝুলছে। তবে সব চোখ মেলে দেখা যাচ্ছে না, মাথার ওপর তাতানো সূর্য। সোহান বলল, চলো ছায়ায় গিয়ে বসি। খাওয়ার সময় হয়ে গেছে। ক্ষুধায় পেট জ্বলছে। চলবে।